নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা এই চ্যানেলের সাথে নিয়মিত যুক্ত রয়েছো, তোমরা জানো ডিপ্লোমা থার্ড সেমিস্টারের যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম যে সাবজেক্টটি রয়েছে তার কিন্তু রেগুলার ক্লাস আসছে এই চ্যানেলে। অলরেডি অনেকগুলো কিন্তু ক্লাস তোমাদের করানো হয়েছে এবং এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের কিন্তু বেসটাকে মজবুত করা হচ্ছে। তোমরা প্রত্যেকেই জানো আমি কিন্তু একদম অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনোলজি যেটা রয়েছে স্টেট কাউন্সিলের, তো তার কিন্তু একদম লেটেস্ট সিলেবাস ধরে ধরে তোমাদের পড়াচ্ছি এবং প্রত্যেকটা ইউনিট পড়াচ্ছি যাতে তোমাদের পরীক্ষার হলে কোনো ইউনিটই বাদ না পড়ে। অলরেডি কিন্তু আমি তোমাদের সাথে ইউনিট 5 নিয়ে আলোচনা শুরু করেছি ইলেকট্রিক জেনারেশন সিস্টেমের, যে তোমাদের ইউনিটটার নাম হচ্ছে ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন অ্যান্ড ইন্টারকানেক্টেড পাওয়ার স্টেশন। তো অলরেডি আমি কিন্তু 5.1 রিলেটেড টার্মসের আন্ডারে কানেক্টেড লোড থেকে শুরু করে ম্যাক্সিমাম ডিমান্ড এবং তারপর বেস লোড প্লান্ট, পিক লোড প্লান্ট, এগুলো নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। আগের ভিডিওতে আমরা কিন্তু লোড কার্ভ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব লোড ডিউরেশন কার্ভ নিয়ে। দেখো, লোড ডিউরেশন কার্ভ নিজের মধ্যে একটা বড় টপিক, তাই আমি এটাকে দুটো পার্ট বা তিনটে পার্টে ডিভাইড করে তোমাদের সামনে নিয়ে আসব। আজকে আমরা শুধুমাত্র লোড ডিউরেশন কার্ভের বেসিক নিয়ে আলোচনা করব এবং তার কিছু কি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। পরবর্তীগুলোতে আমি আলোচনা করব কিভাবে একটা লোড ডিউরেশন কার্ভকে রেডি করা হয়, তার ইম্পর্টেন্স কি রয়েছে পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে ইত্যাদি বিষয়ে। তো এই যে আমি যে ক্লাসগুলো তোমাদের করাচ্ছি ইউনিট 5-এর আন্ডারে ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন অ্যান্ড ইন্টারকানেক্টেড পাওয়ার স্টেশনে, এই ইউনিটটা তোমরা পড়ার পর তোমরা বিভিন্ন ফ্যাক্টরসকে অ্যাসোসিয়েট করতে পারবে, যেটা পাওয়ার জেনারেশনের ইকোনমিক ইউজকে খুব ইম্পর্টেন্টলি তোমাদের সামনে তুলে ধরবে এবং ইন্টারকানেক্টেড পাওয়ার স্টেশনের মধ্যে কী কী নিয়মাবলী থাকে সেটাও জানতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের টপিক, লোড ডিউরেশন কার্ভ। তো আগের দিন আমরা জেনেছিলাম লোড কার্ভ একটা গ্রাফ ছিল, একইভাবে লোড ডিউরেশন কার্ভও একটা কিন্তু গ্রাফ, তবে দুটোকে রিপ্রেজেন্ট করার ভূমিকাটা কিছুটা আলাদা। একটা লোড ডিউরেশন কার্ভ হলো এমন এক ধরনের কার্ভ যেখানে একটা নির্দিষ্ট টাইমের উপর নির্ভর করে একটা স্পেসিফিক লোড লেভেল মিট আপ করা বা এক্সিড করাকে বোঝায়। যদি আমরা ডেফিনেশনের দিকে যাই তো এরকম বোঝায় এটা, আর লোড ডিউরেশন কার্ভ ইজ a graph that shows the total amount of time a specific load level is met or exceed in a power system over a given period such as a year। একটা নির্দিষ্ট বর্ষের সাপেক্ষে কোনো একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পয়েন্টে লোড কার্ভটা সেটাকে মিট করছে কিনা পাওয়ার সিস্টেমের সাথে বা এক্সিড করছে কিনা সেটা জানার জন্যই আমাদের লোড ডিউরেশন কার্ভের ভূমিকা বা আজকের যুগের কিন্তু এতটা উল্লেখযোগ্য অবদান। ইট ইজ টিপিক্যালি ডিরাইভড ফ্রম আ ক্রোনোলজিক্যাল লোড কার্ভ। আগের দিনই তোমাদের বলেছিলাম ক্রোনোলজিক্যাল লোড কার্ভকে কিন্তু আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কনভেনশনাল লোড কার্ভ। ঠিক আছে, তো কি বললাম, ক্রোনোলজিক্যাল লোড কার্ভ থেকে কিন্তু এটার ডেটাকে তোমার নেওয়া হয় লোড ডিউরেশন কার্ভে। তোমাদের একটা কথা বারবার আমি বলে দিই, দেখো আমি যে এই যে এগুলো উত্তরগুলো তৈরি করছি তাতে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু তোমার স্পেলিং মিস্টেকস হতে পারে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী তোমাদের কাছে। তবে সেটা কিন্তু মিনিমাল এবং নগণ্য, সেটা কিন্তু হতেই পারে। তো সেগুলোকে তোমরা ইগনোর করে মূল যে টপিকটা পড়ানো হচ্ছে সেটাতে কিন্তু মনোনিবেশ করলে আমার মনে হয় তোমাদের জন্য সুবিধাকর হবে। কি বলছে, দ্য কার্ভ is created by arranging all the load values in descending order। ঠিক আছে, নিম্ন ক্রমানুসারে অ্যারেঞ্জ করার জন্য ব্যবহার করা হয়। অফ ম্যাগনিটিউড অ্যাগেনস্ট টাইমের রেসপেক্টে ম্যাগনিটিউড কিন্তু ডিসেন্ডিং অর্ডারে থাকে। It is useful for
পাওয়ার প্ল্যান্ট প্ল্যানিং অ্যান্ড সিলেকশন। এটা পাওয়ার প্ল্যান্টের প্ল্যানিং এবং সিলেকশনের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার বলি তোমাদের এই লোড ডিউরেশন কার্ভের একটা ফ্যাক্ট। দেখো লোড ডিউরেশন কার্ভ যেটা, সেই লোড ডিউরেশন কার্ভের কিন্তু আমরা যখন নিউমেরিক্যাল অ্যানালিসিস করব এবং যখন আমরা কার্ভগুলো নিয়ে পরপর আলোচনা করব তখন কিন্তু আরও এই যে টপিকগুলো, এই যে আমি বলছি ডিসেন্ডিং অর্ডারে সাজানো থাকে বা লোড কার্ভ একটা নির্দিষ্ট বর্ষের ক্ষেত্রে মিট করে বা এক্সিড করে যে ডেটা পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে ডিমান্ডকে, সেগুলো কিন্তু সেখানে আলোচনা হবে। যত আমরা নিউমেরিক্যাল করব তত আমরা কিন্তু বুঝতে পারবো। দেখো এর পরবর্তীকালে আমাদেরকে ব্ল্যাক আউট অ্যান্ড বার্ন আউট পড়তে হবে, ট্যারিফ সিস্টেম নিয়ে আলোচনা করতে হবে, তখনও কিন্তু এগুলো খুব কাজে লাগবে আমাদের। কি ক্যারেক্টারিস্টিক্স কী কী রয়েছে দেখো, সবার প্রথমে যেহেতু এটা একটা গ্রাফ, সেহেতু আমরা এটাকে অবশ্যই কিন্তু একটা অ্যাক্সিস অনুযায়ী সাজাবো। একটা নির্দিষ্টকে আমরা এক্স অ্যাক্সিস ধরে নেবো, একটা ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসে কী থাকবে আর ওয়াই অ্যাক্সিসে কী থাকবে বলছে, দি ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্টস দ্য লোড অর ডিমান্ড। ওয়াই অ্যাক্সিসে আমার মেনলি থাকবে লোড বা ডিমান্ড। তোমরা জানো লোড কিন্তু কিলোওয়াটে বা মেগাওয়াটে মেজার করা হয় কনভেনশনাল লোড কার্ভের মতোই। অ্যান্ড দ্য এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্টস দ্য ডিউরেশন ইন আওয়ার্স। একটা ডিউরেশন বোঝায়, ঘন্টার ডিউরেশন বা বিয়ারের ডিউরেশন বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ডিউরেশন অফ টাইম তোমরা বলতে পারো, যেহেতু আওয়ার্স হতে পারে, ডে হতে পারে, ইয়ার হতে পারে, সেক্ষেত্রে। এবার হচ্ছে শেপ। The curve is always a non-increasing function. The greatest load is plotted on the left and the lowest load is plotted on far right. ঠিক আছে, তো ডান দিক থেকে শুরু হবে, ডান দিকে গ্রেটেস্ট লোডকে প্লট করা থাকবে এবং বাম দিকে বা রাইট সাইডে তোমার কিন্তু লোয়েস্ট লোড থাকবে, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে আমরা কিন্তু এটাকে দেখতে পারবো। ইনফরমেশন ডিসপ্লেড, any point on the curve indicates the total number of hours during the observed period that the electrical load was greater than or equal to the corresponding value of the y-axis. একইভাবে আমি তোমাদের যেরকম বললাম, একটা নির্দিষ্ট সময়ে সেটা মিট আপ করবে, একটা নির্দিষ্ট সময়ে সেটা কিন্তু ড্রপ ডাউন হবে ভ্যালুটা, ঠিক আছে, বা কখনো কখনো এক্সিড করবে, সেটাকেই বোঝায় যে ইনফরমেশন এখানে ডিসপ্লে হয়। এরিয়া আন্ডার দ্য কার্ভ, তো আর কার্ভের নিম্নবর্তী যে এরিয়াটা থাকবে সেটা কি ডিনোট করে, দ্য টোটাল এরিয়া আন্ডার দ্য লোড ডিউরেশন কার্ভ ইজ ইকুয়াল টু দ্য টোটাল এনার্জি জেনারেটেড অ্যান্ড সাপ্লাইড ওভার আ স্পেসিফিক পিরিয়ড। মানে এনার্জি জেনারেটেড বাই এনার্জি সাপ্লাইড অ্যাট আ স্পেসিফিক পিরিয়ড, এটাকেই বোঝায় কিন্তু আমাদের লোড ডিউরেশনের এরিয়া আন্ডার দি কার্ভ। জাস্ট অ্যাজ ইট ইজ ফর দ্য ক্রোনোলজিক্যাল লোড কার্ভ। ক্রোনোলজিক্যাল লোড কার্ভের ক্ষেত্রে যা যা আমরা দেখতে পাই, মোটামুটি লোড ডিউরেশন কার্ভের ক্ষেত্রেও ডেটা স্ট্রাকচারটা মোটামুটি একই থাকে, ওকে। তবে ক্রোনোলজিক্যাল লোড কার্ভের ক্ষেত্রে আমাদের হায়েস্ট ভ্যালু থাকে, এটাতে কিন্তু ডিসেন্ডিং অর্ডারে ভ্যালু থাকে। টু বি কন্টিনিউ টু দ্য নেক্সট ক্লাস, আমরা পরবর্তী ক্লাসে এ নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে তোমরা এটাকে লোড ডিউরেশন কার্ভের পার্ট 1 ভিডিও বলতে পারো, সেটা কিন্তু পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি কিন্তু চাইছি যে লোড ডিউরেশন কার্ভটা আরও একটু এক্সপ্লেন করতে তোমাদের সামনে, সেক্ষেত্রে 3টে পার্ট মনে হয় এনাফ হবে তোমাদের জন্য। পরবর্তীকালে তো আবার নিউমেরিক্যাল করবই, তো এটা কিন্তু আরও 2টো পার্ট মনে হচ্ছে লাগবে। দেখি যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আশা করি এই ভিডিওটাতে তোমরা লোড ডিউরেশন কার্ভের যতটুকু বোঝালাম সেইটুকু বুঝতে পেরেছো। বাকি বোঝার জন্য পরবর্তী ক্লাসগুলো দেখতে হবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।